গুড ইভিনিং এভরিওয়ান, আপনারা সকলে কেমন আছেন? আমি তো একদম ঝাকাস বিন্দাস আছি। তো আগের দিনের ব্লগটা খুব অ্যাব্রাপ্টলি শেষ করেছিলাম। আর বুঝতেই পারছেন আগের দিনের ব্লগে সেই অর্থে কথা বলার অনেক কিছুই ছিল, কিন্তু কথা বলতে পারছিলাম না। তো আজকে সেই কথা বলার ইয়েটা আমি আজকে কন্টিনিউ করব। লাস্ট মানে আমি লাস্ট কালকে পরশু দিনকে ডক্টর দেখাতে গেছিলাম। তো ডক্টর আমাকে দেখেছেন, আরও কিছু ওষুধ অ্যাড অন করেছেন। যেমন আমার একটু ইউরিক অ্যাসিডের সমস্যা আছে, তো মানে ইউরিক অ্যাসিডের জন্য ওষুধ দিয়েছেন ডক্টর আমাকে। তো অ্যাকচুয়ালি আমি কালকে রাত্রিবেলা ঘুমানোর সময় আমার বাবা আমাকে বলল যে মাঝরাত্রিরে বাবু তুই কার সাথে গল্প করছিলিস? আমি বললাম আমি মাঝরাত্রিরে কার সাথে গল্প করছিলাম আমি বুঝতে পারলাম না ব্যাপারটা। সকালবেলা ঘুম থেকে উঠেই তুই কার সাথে কথা বলছিলিস ফোনে? আমি বললাম আমার ফোন তো সুইচ অফ করে রাখার ছিল। নর্মালি আমি তো এখন মোবাইল নিয়ে ঘুমোই না, আমি রাত্রিবেলা মোবাইল সুইচ অফ করে 10:30-11টার সময় মোবাইল সুইচ অফ করে দিই। পরের দিনকে সকালবেলা 10টা 9:30-10টা এরকম সময় মোবাইল খুলি। তো আমার মোবাইল তখন সুইচ অফ থাকে রাত্রিবেলা করে। কালকে অ্যাকচুয়ালি মাঝরাত্রে পাপ্পা উঠেছিল ঘুম থেকে, উঠে দেখেছে আমি নাকি কথা বলছি। আমি অবশ্যই কথাই বলছিলাম বোধহয়। তো পাপ্পা আমাকে জিজ্ঞাসা করছে, কী রে কার সাথে কথা বলছিস, কার সাথে এত কথা বলছিস? আমি পাপ্পাকে বলেছি আমি আমার বন্ধুর সাথে কথা বলছি। পাপ্পা আমাকে যা বললো, আমার কাছে আমার মা বাবা আছে, মা বাবা সব কিছু দেখে নেবে। আমি বন্ধুকে বলছি আজিফ, আমার কাছে আমার মা বাবা আছে, আমার মা বাবা সব কিছু দেখে নেবে। আমি একদম ঘুমের ঘোরে ছিলাম। আমি নিজেও জানি না আমি কি বলছিলাম। আমি নিজেও আগে হলে কি রাত্রিবেলা নাক ডাকলেও আমি বুঝতে পারতাম, এতটা পাতলা ঘুম হতো, রাত্রিবেলা নাক ডাকলেও আমি বুঝতে পারতাম যে আমি নাক ডাকছি ঘুমের ঘোরে। কিন্তু কালকে রাত্রিবেলা আমি কিছু বুঝতেই পারিনি যে আমি কথা বলছি ঘুমের ঘোরে। তো আজকে সকালবেলা পার্থসারথী আঙ্কেলকে আমার একজন আঙ্কেল আছেন পার্থসারথী আঙ্কেল, যার যার কথা আমি আপনাদেরকে বলি, আমি ওনাকে ভীষণ ভালোবাসি। তো ওনাকে আমি বলছিলাম যে আঙ্কেল, জানো তো আমার বাবা যে রাত্রিবেলা আমাকে বলছিল যে আমি এরকম নাকি রাত্রিবেলা ঘুমের ঘোরে কথা বলছিলাম। আঙ্কেলকে আমিই বললাম যে আমি জানি না ঘুমের ঘোরে আমি গালিগালাজ করেছি কিনা। হয় অনেকে আমি দেখেছি অনেক মানুষকে ঘুমের ঘোরে কথা বলতে বলতে এত গালাগালি দেয়, এত গালাগালি দেয়, পরের দিন সকালবেলা উঠে তারা বুঝতেও পারে না যে তারা গালাগালি দিচ্ছে। আমি তো এবার এখানে ভয় পাচ্ছি যে আমি আদতেই গালাগালি দিয়েছি কিনা, সেটা পাপ্পাই জানে। কেননা গালাগালি দিলে প্রেস্টিজ হ্যাম্পার হবে পাপ্পার সামনে। তো এইটুকুনি বুঝতে পারলাম যে কালকের আমার এখন হয়ে গেছে রাত্রিবেলা যেই স্বপ্নগুলো দেখি সেই স্বপ্নগুলো আমার সকালবেলা উঠে মনে থাকে না। এত গভীর ঘুমোই রাত্রিবেলা। মানে রাত্রিবেলা ঘুমোতে শুয়ে আমি জাস্ট শুয়ে যাই। দ্য মোস্ট স্যাটিসফাইং পার্ট অফ মাই স্লিপ স্কেডিউল ইজ যে রাত্রিবেলা করে আমাকে ডক্টর মেডিসিন প্রেসক্রাইব করেছে, যেই মেডিসিনে আমি রাত্রিবেলা অ্যাটলিস্ট ঘুমোতে পারছি। যেই ঘুমটা আমার চোখ থেকে চলে গেছিলো, যেই ঘুমটা আমি ঘুমোতেই পারতাম না রাত্রিবেলা করে, তো রাত্রিবেলা করে এখন ঘুমোতে পারছি। দ্যাট ইজ দ্য মোস্ট স্যাটিসফাইং থিং ফর মি। তো এখন রাত্রিবেলা বিন্দাস আমি ঘুমোই উইদাউট এনি মোবাইলও এখন আর দেখি না। আমাকে অনেকেই বলেছিল, ডক্টরসরাও বলেছিল যে আপনারাও আমাকে বলেছিলেন যে রাত্রিবেলার সময়টাতে মোবাইল দেখবে না, রাত্রিবেলা যতটা পারবে চেষ্টা করো বই পড়ে বা এই করে ঘুমানোর। তো রাত্রিবেলা তো মোবাইল খুব একটা বেশি দেখি না। রাত্রিবেলা আমি আর পাপ্পা ওয়েব সিরিজ দেখি। কালকে রাত্রিবেলা একটা ওয়েব সিরিজ দেখছিলাম, শুরু করেছিলাম দেখা। পঙ্কজ কাপুর, তারপরে অভয় দেওল, এই একটা ওয়েব সিরিজ সোনি লিভে, JL50 বলে। অনেক দিন আগেই রিলিজ করেছে, বাট বিলিভ মি এত ভালো লাগছিলো ওয়েব সিরিজটা দেখতে যে পাপ্পা বলছে বাবু এবার ঘুমিয়ে পড়বো, রাত্রিবেলা 1টা বেজে গেছে। আমি বলছি আরেকটা এপিসোড দেখি না। পাপ্পা বলে পাগল নাকি, কাল সকালবেলা উঠে আমার ঘুম থেকে উঠে বেরোতে হবে। আমি বললাম ঠিক আছে।
তারপর তার আগে পাপ্পা কাজ করছিল অনেকক্ষণ ধরে, তো পাপ্পাকে আমি অনেকক্ষণ ধরে বলছি পাপ্পা চলো। আর আমার রাত্রিবেলা করে একটাই হচ্ছে, যেটা আমার ছোটোবেলায় ছিল যেই অভ্যাসটা, টম অ্যান্ড জেরি দেখা। আমি এই জিনিসটা, একটা জিনিস অ্যাকসেপ্ট করতে পারি যে আমি কার্টুন দেখতে এখনও অবধি ভীষণ ভালোবাসি। আপনারা বলতে পারেন যে আমি কারোর ভ্লগ দেখি না, টু বি ভেরি অনেস্ট, আমি কারোর ভ্লগ দেখি না বা কারোর ভিডিও দেখি না। মাম্মি দেখতো, কিন্তু আমি কারোর ভিডিও দেখি না। আমি জানিও না ইউটিউবে কী হচ্ছে বা ফেসবুকে কী হচ্ছে, আমি কিচ্ছু জানি না। আমি কোনো প্রকারে কোনো সোশ্যাল মিডিয়ার কোনো কিছুতেই কনসার্ন নেই। আমি এখনও অবধি, আমার একটা বদ অভ্যাস আছে হচ্ছে, মানে একদিক থেকে আপনারাই বলবেন যে হ্যাঁ ভালো, তুমি এইসবের দিকে কনসার্ন থেকো না, তুমি নিজের মতন করে কাজ করো। আমার একটাই কনসার্ন হচ্ছে সিম্পল লাইফস্টাইল উইথ কস্তুরী, কস্তুরিজের পেজটা, এই দুটোতে আমি কাজ করছি, আপনাদের সাথে এসে গল্প করছি, আপনাদের থেকেও গল্প নিচ্ছি, মানে আপনারাও কমেন্ট করছেন, আপনারা আমাকে এত ভালোবাসছেন, ব্যাস আমার এইটুকুনি কনসার্ন। মানে আমি, বিশ্বাস করবেন না, আমি অন্য রেসিপি চ্যানেলও ফলো করলে মাম্মির পুরনো ইজি রেসিপিস বাই কস্তুরি ফলো করি এখনও। যে কোনো রান্না হয়তো পারলাম না, এমনিতেই আমি মাম্মির সব রান্নাই প্রায় বানাতে পারি, কেননা মাম্মি যখন রান্না করতো, মাম্মি আমাকে বলতো কাল বাদে পরশু হয়তো আমি থাকবো না, শিখে রাখ রান্নাগুলো, পরে কিন্তু যখন মায়ের হাতে খাবারের কথা মনে পড়বে তখন তুই রান্না করে খেতে পারবি। এইবারে একটা কথা, যে মায়ের হাতে রান্নার কথাটা খুব মনে পড়ে, এটা আমি পরে আসছি। আমি যেটা বলছিলাম যে সোশ্যাল মিডিয়াতে আমি সেই অর্থে কাউকেই অতটা ফলো করি না, মানে কারোর ভিডিও দেখি না আমি, মানে আমি জানি না সোশ্যাল মিডিয়াতে কী চলছে বা কীরকম ট্রেন্ড চলছে বা কী বৃত্তান্ত, কিচ্ছুই জানি না। আমার ফেসবুক বা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুললেও দেখতে পাবেন যে মানে আমি শুধু ছবি পোস্ট করতে থাকি। মানে আমার ফটোগ্রাফি করার একটা শখ ছিল, তো সেটার জন্যই মাম্মি আমাকে একটা ডিএসএলআর কিনে দিয়েছিল অনেক দিন আগে, আজকে হয়ে গেছে প্রায় 4-5 বছর হয়ে গেছে, না 3 বছর কি 4 বছর হয়ে গেছে মাম্মি ডিএসএলআর কিনে দিয়েছিল আমাকে। মাম্মি বলেছিল, মাম্মি এই বছরেই শুরুতে বলেছিল যে এই বছরের শেষে তোকে একটা সোনির ভালো ক্যামেরা কিনে দেবো, তুই ফটোগ্রাফি করতে এত ভালোবাসিস, তো তোকে একটা সোনির ভালো ক্যামেরা কিনে দেবো। তো সেটা হলো না, বাট স্টিল আমি কখনো কখনো ফেসবুকে ছবি আপলোড করি। আর রাত্রিবেলা করে আমার একটা হ্যাবিট হচ্ছে টম অ্যান্ড জেরি দেখা। মানে আমি বুঝতে পারি না, আমাদের সময় যে মানে কার্টুনগুলো আসতো, বা 90s কিড বা আপনাদের সময় যে কার্টুনগুলো আসতো, সেই কার্টুনগুলো এখন আসে না কেন? এখনকার সময় যে কার্টুনগুলো আসছে, বিলিভ মি, আমি দেখে অবাক হয়ে যাই। আজকালকার বাচ্চাদেরকে আমি পর্যন্ত দেখি যে বাচ্চারা মানে হাতে মোবাইল খুলছে, মানে এরকম হাতে মোবাইল নিচ্ছে, এরকম মোবাইলটাকে আনলক করছে, করে ইউটিউব খুলছে। মানে কি বলবো, মানে আমি নিজে দেখে অবাক হয়ে যাই। এরকম মানে ছোট ছোট বাচ্চারা, 2.5 বছরের বাচ্চা, 1 বছরের বাচ্চা, 3 বছরের বাচ্চা আজকাল মোবাইল ইউজ করতে পারে। আমাদের সময় মানে আমরা টেকনোলজির অ্যাডভান্সমেন্ট দেখেছি, আপনারা টেকনোলজির অ্যাডভান্সমেন্ট দেখেছেন, কিন্তু মানে আমাদের ছোটোবেলায় কী ছিল, যে ওই বাবাদের ওই কিপ্যাড ফোন আসতো, সেই কিপ্যাড ফোনে যদি কোনোভাবে সিম লক হয়ে যেত, ওই এন্টার পিইউকে কোড আসতো, বাপরে বাপ যা ভয় লাগতো সেই পিইউকে কোডটা এলে। তারপরে সেই মোবাইলে সাপ খেলা। তো we have seen a lot in technology advancement, evenly they are also seeing a lot in technological advancement. মানে আজ থেকে 20 বছর পর যখন ওরা আমাদের বয়সে হবে, তখন ওরা আরও বেশি টেকনোলজি অ্যাডভান্সমেন্ট দেখবে। হ্যাঁ, যেটা বলছিলাম, রান্নার দিক থেকে মাম্মির কুকিং চ্যানেল আমি ফলো করি। ধরুন কখনো কখনো খুব কিছু খেতে ইচ্ছে করলো, মাম্মির কুকিং চ্যানেল ফলো করি। কিন্তু এখন প্রবলেম একটাই হয়ে গেছে, যে বাড়িতে আগে যেরকম সব ইনগ্রিডিয়েন্ট থাকতো, কাজু কিশমিশ চারমগজ, ধরুন আমার চিকেন চাপ খেতে ইচ্ছে করছে, কাজু কিশমিশ চারমগজ আবার কিনতে যেতে হবে, আবার সেই মিঠা আতর কিনতে হবে, সেই আবার কিনবো, সেই পড়েই থাকবে, রান্না করাও হয় না, তো অনেক কিছুই করা হয় না। তারপরে যদি বাঙালি খাবারের কথা বলি, বাঙালি খাবার বলতে গেলে আমার নিজের বাড়িতে পুঁই শাকের গাছ লাগানো, আগের বছর লাগিয়েছিলাম আমি, সেই পুঁই শাক এখনও আমি কাটিনি। আজকে দুপুরবেলা আমি মানে এই আমাদের গলির যেই সিঁড়িটাতে
লকডাউনের সময় আপনারা দেখেছিলেন মাম্মি আমার একটা ছোট দাড়ি কাটার ট্রিমার নিয়ে আমার চুল কাটছিল। সেই সময়টা একটা সময় ছিল, মানে ওই জায়গাটাতে আমি বসেছিলাম চুপচাপ, বসে বসে আমি গাছগুলোকে দেখছিলাম। গাছগুলো দেখতে দেখতে হঠাৎ করে আমার ওই পুঁইশাক গাছটার দিকে নজর পড়লো যে হ্যাঁ, এই পুঁইশাক গাছটা আমরা বসিয়েছিলাম যে বাড়িতে পুঁইশাক হবে, তারপর সেই পুঁইশাকটা খাবো। তো সেটা খাওয়া হয়নি। তাছাড়াও আপনাদেরকে আমি একটা আমার লাইফ রিলেটেড একটা ডিসিশন জানাচ্ছি, আপনারা শুনলে খুশি হবেন যে আমি একটা মেডিকেল কাউন্সিলিংয়ে যাচ্ছি, মেডিকেল কাউন্সিলিং নেব। আমি কালকে পার্থসারথী আঙ্কেলকেও বলছিলাম, পার্থসারথী মানে আঙ্কেল আমি একটা মেডিকেল কাউন্সিলিং নেব। আঙ্কেল শুনেও ভীষণ খুশি হলেন, বললেন যে হ্যাঁ তুই নে মেডিকেল কাউন্সিলিং, তোর নেওয়াটা দরকার অ্যাকচুয়ালি। আমি এই সেম কথাটা পাপ্পাকেও বলেছি যে পাপ্পা আমার একটা কাউন্সিলিংয়ের দরকার আছে খুব সম্ভবত, কেননা সারাদিন ধরে আমি বাড়িতে বসে থাকি, বাড়ি থেকে কোথাও বেরোই না। কালকে এমনকি বিকেলবেলা সুজয় কাকু এসছে। সুজয় কাকুরও বলতে গেলে সুজয় কাকুকেও আপনারা দেখলে চিনতে পারবেন না, মানে সুজয় কাকুকে অনেক ব্লগেই দেখেছেন আপনারা, কিন্তু সুজয় কাকুকে দেখলে চিনতে পারবেন না। সুজয় কাকুও নিজের লাইফের ব্যাটেলস লড়ছে, সুজয় কাকুরও ভীষণ শরীর খারাপ। সুজয় কাকু এসেছে, সুজয় কাকু বলছে ওরে বেরো রে, বাড়ি থেকে বেরো, আমাদের মতন বাড়িতে বসে থাকিস না সব সময়, বাড়িতে বসে থাকলে বসে বসে রোগ হবে। এবার আমার হচ্ছে যে আমি কোথায় বেরোবো? কলেজে গেলে টু বি ভেরি অনেস্ট, কলেজে আমার সেই অর্থে কোনো বন্ধু নেই, নেই বলতে গেলে যে বসে গল্প করব, আড্ডা মারবো। লাইফের এই স্টেজে এসে আমি একটা জিনিস রিয়েলাইজ করেছি, যখন তোমার কোনো খারাপ সময় আসবে তখন তুমি তোমার পাশ থেকে সবাইকে সরে যেতে দেখবে। হ্যাঁ, মা বাবা থাকে, মা বাবা সব সময় থাকে, অনেক ক্ষেত্রে মা বাবারাও থাকে না। সত্যি কথা বলছি, অনেক ক্ষেত্রে মা বাবাও সরে যায়। ফরচুনেটলি আমার বাবা আমার পাশে একদম ব্যারিয়ারের মতন দাঁড়িয়ে আছে। আমার বাবার বক্তব্য এটাই যে বাবুকে কিছু হতে দেব না। তো পাপ্পা এই দিক থেকে মানে আমি এই কথাটা বলতে পারি যে পাপ্পার এখন মানে হয়ে গেছে মানে শুধু বাবু, মানে বাড়ি এলে বাবু বাবু কী করছে, বাবু এ করছে। আমি ধরুন এই ঘরে বসে পড়াশোনা করি, আমার পরীক্ষার সামনে তো এই ঘরে বসে পড়াশোনা করি, পাপ্পা বারবার ডাকে বাবু এদিকে আয়, বাবু এদিকে আয়। তো আমি বুঝতে পারি যে পাপ্পারও এখন বাবু অন্ত হয়ে গেছে। পাপ্পা ভিডিওটা অবশ্যই দেখবে, যেটা মাম্মির ছিল, যে মাম্মি প্রতিটা এতে ডাকতো আমাকে, বাবু চল একটু বসি, অনেকক্ষণ ধরে তো পড়াশোনা করছিস। আগে ছোটোবেলায় কী ছিল, মাম্মি কান ধরে পড়তে বসাতো, এই পড়াটা করে রাখবি, পড়াটা আমি ধরবো, আর আমি সেই ফাঁকিবাজ, পড়তাম না। আর তারপরে কি ঝাড় খেতাম মাম্মির কাছে। আর শেষের দিকে যখন আমি পড়াশোনায় একটু সিরিয়াস হয়ে গেলাম, তখন মাম্মিকে টোটালি আমি চেঞ্জ দেখতাম। আগে এমনকি পাপ্পাকেও চেঞ্জ দেখি আমি। পাপ্পাও আমাকে এখন বলে কী হবে পড়াশোনা করে, বস না একটু গল্প টল্প কর, সারাদিন তো পড়াশোনাই করছিস। আগে মাম্মি বলতো যে মানে লাস্ট কিছুদিন আগের কথাও বলছি, লাস্ট সেমিস্টারের কথাই বলি, আমি সারা দিন বসে পড়াশোনা করছি, সারা রাত্রির বসে পড়াশোনা করছি। এখন আমি সারা রাত্রির পড়াশোনা করবো না এমনিতেও, যেহেতু রাত্রিবেলা আমি একটু ঘুমোই, ওই বলে আমি সারা রাত্রির পড়াশোনা করবো না। ওয়েব সিরিজের ইয়েগুলো থেকে আপডেট মানে ইয়ে আসছে, নোটিফিকেশান আসছে। তো সেখানে মাম্মি আমাকে বলতো বাবু চলে আয়, যা গিয়ে একটুখানি চুড়মুড় নিয়ে আয়, যা গিয়ে একটুখানি আলু কাবলি নিয়ে আয়, যা গিয়ে এটা নিয়ে আয়, একটু খাবো আমরা দুজনে বসে, আর একটু গল্প করি। আমি সেটাই ভাবতাম যে ছোটোবেলায় মাম্মি আমাকে পড়তে বসানোর জন্য কতটা স্ট্রাগল করতো, যে বাবু পড়তে বসে না একদম। আর যত বড় হয়ে গেছি তত বেশি মাম্মির ইয়ে হয়ে গেছিলো, পাপ্পারও এমনকি হয়ে গেছে যে আরে বাবা ওঠ না, আর এতক্ষণ ধরে কী পড়াশোনা করছিস, বাড়ির কাজ কর, এবার একটু বাবা রেহাই দে। এটাই লাইফের ম্যাচিউরিটি। আমি এখন ভাবি যে আমার লাইফের এই ম্যাচিউরিটিটা অনেক বছর আগে কেন আসেনি, কিন্তু এসেছে, যে এটাই আমার খুবই ভালো ইয়ে। আমি যেরকম বললাম যে লাইফের এই স্টেজে এসে সবাই ছেড়ে চলে যায়,
তবে হ্যাঁ, একটা জিনিস আমি আপনাদেরকে বলতে পারি, এই কিছু মাসে আমি একা থেকেছি, এই 4 মাস আমি একা থেকেছি। আমি এই 15 সপ্তাহে রিয়েলাইজ করেছি অনেক কিছু রিয়েলাইজ করেছি এই 15 সপ্তাহে। এই 15 সপ্তাহ যখন আমি একা থেকেছি, তখন আমি বুঝতে পেরেছি যে মানুষকে একাই থাকতে হয় একটা সার্টেন পয়েন্ট অফ টাইমে গিয়ে, মানুষকে একা হয়ে যেতে হয়। আমি এটাই ভাবতাম যে যখন মাম্মি পাপার বিয়ে হয়েছিল, বিয়ের পরে যখন মাম্মি গাজিয়াবাদে থাকতো, আমি খুব একটা সোজাসাপটা এক্সাম্পল দিচ্ছি, আজকে আমার এই জিনিসটা রিয়েলাইজেশন হয়। যখন মাম্মি পাপার বিয়ে হয়েছিল, বিয়ের পরেই যখন গাজিয়াবাদে থাকতো মাম্মি, তখন তো মাম্মি একটা রান্নাও করতে পারতো না, ম্যাগি খেয়ে থাকতো। পাপ্পা রান্না করে দিয়ে যেত অফিসে, মানে অফিসে যাওয়ার আগে পাপ্পা রান্না করে দিত। তখন তো মাম্মি একা একা থাকতো, একা একা পড়াশোনা করেছে, সব কিছু একা একা করেছে, তাও একটা একা আলাদা শহরে। আর আজকে যখন আমি দেখি, আমি একটাই কথা বলতে পারি যে হ্যাঁ, মাম্মি আমাকে অনেকটাই তৈরি করে দিয়ে গেছে, আমাকে একা থাকার ক্ষমতাটা দিয়ে গেছে। কষ্ট হয়, কষ্ট সত্যিকারের হয়, কষ্ট হয়, সেটা আপনারা আমার চেহারা দেখেই বলতে পারবেন যে কতটা ঝরে গেছে চেহারা আগের থেকে। মুখ চোখ দেখেই বুঝতে পারবেন যে কতটা ইয়ে হয়েছে, এটা দেখেও বুঝতে পারবেন যে কতটা কষ্ট হয়। কিন্তু হ্যাঁ, একটা জিনিস আমি বলতেই পারি যে মাম্মি যদি একা থাকতে পারে, মাম্মি যদি একা থেকে নিজের পড়াশোনা সামলে সব কিছু করে আলাদা একটা শহরে যদি নিজেকে তৈরি করতে পারে, কোট অ্যান্ড কোট। মাম্মি আগে রান্না করতে পারতো না, মাম্মির কাছ থেকে আমি এই গল্পগুলো আগে শুনতাম যে মাম্মি আগে একটাও রান্না করতে পারতো না। তখনকার সময় সঞ্জীব কাপুর খানা খাজানা আসতো, সেই সঞ্জীব কাপুর খানা খাজানা, তারপর আরও নানান রকমের এপিসোডস আসতো, সেই এপিসোড থেকে রান্না করা শিখেছে। মাম্মি যদি এটা করতে পারে, তাহলে আমি কেন করতে পারবো না? আর আজকে সেখানে এই জিনিসটাই, মাম্মির প্রতি আমার একটা গ্রেট রেসপেক্ট, যে মাম্মি আমাকে জিনিসগুলো শিখিয়ে দিয়ে গেছে সারা জীবন। অনেক মায়েরাই হয় মানে যে না, আমার ছেলেকে কাজ করতে হবে না, আমি করে নেবো। কিন্তু আমি এটা আপনাদেরকে সাজেস্ট করতে পারি যে আজকে লাইফে এই ম্যাচুরিটিতে দাঁড়িয়ে আমি একটা জিনিস আপনাদেরকে সাজেস্ট করতে পারি, প্লিজ কিছু মনে করবেন না, হাত জোর করে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমি কথাটা বলছি বলে। আপনারা যারা ভাবেন যে না, আমার ছেলেপুলেকে কিছু করতে হবে না, আমি করে দেবো, প্লিজ এটা করবেন না। মানে আমি অনেক ছোট, আপনাদেরকে পেরেন্টিং গাইড দিচ্ছি, এটার জন্য আমি হাত জোর করে ক্ষমা চাইছি, কিন্তু এটা আমার লাইফে অ্যাপ্লিকেবল। এই জিনিসটা আজকে যদি আমার মা থাকতো, আমার মা হয়তো সেম কথাটাই আপনাদেরকে বলতো। আমার মাকে কে কী না বলেছে? মাম্মি অফিস থেকে ফিরেছে কাজ করে, মাম্মি আমাকে বললো বাবু যাও, যা গিয়ে জলটা নিয়ে জলের বোতল দে। সেখানে মাম্মিকে বলতো তুই মানুষ, তুই ওকে জলের বোতল আনতে দিচ্ছিস, তুই মানুষ, ছেলেকে দিয়ে কাজ করাচ্ছিস। মাম্মিকে কত কিছু না শুনতে হয়েছে যে তুই মানুষ, ছেলে, এইটুকুনি একটা ছেলেকে দিয়ে কাজ করাচ্ছিস। হয়তো সেই ওইটুকুনি একটা ছেলেকে দিয়ে কাজ করিয়েছিল বলে আজকের ডেটে আমি এই স্টেজে একা বসে আছি, একা বসে একটা ঘরে আপনাদের সামনে ভিডিও করছি। আমি এই স্টেজে দাঁড়িয়ে অনেক মানুষের সুইসাইড করে নেয়, এই স্টেজে দাঁড়িয়ে অনেক মানুষের ডিপ্রেশন অ্যাংজাইটিতে চলে যায়। হ্যাঁ, আলাদা কথা, সেটা আমি গেছি, কিন্তু তাও এই স্টেজে দাঁড়িয়ে অনেকে নিজেকে হোপলেস ফিল করে। অ্যাটলিস্ট আমি বলতে পারি যে আমার মা আমার জন্য কিছু একটা করে গেছে। আপনারা যাদেরকে আমি আমার ফ্যামিলি মেম্বার্সদেরকেই বলছি আজকের ডেটে এই কথাটা, আমি ডাইরেক্টলি আমার ফ্যামিলি মেম্বার্সকে অ্যাড্রেস করে কথাটা বলছি। কারোর যদি খারাপ লাগে সেটাতে আমার কিচ্ছু করার নেই। আজকে আপনারা যারা বলতেন যে আমার মাকে, যারা বলে এসেছেন যে তুই ওকে দিয়ে কাজ করাচ্ছিস কেন, ও তো একটা ছোট বাচ্চা, আজকে সেই ছোট বাচ্চাটাকে কাজ করিয়েছিল বলেই সেই ছোট বাচ্চাটা আজকে এত কিছু একসাথে করতে পারছে। ওকে আজ থেকে 10 বছর আগে এই জিনিসগুলো করানো হয়েছিল, এই জিনিসগুলো শেখানো হয়েছিল বলেই আজকে আমি করতে পারছি। আমি যখন রান্না করা শিখছিলাম, অনেকেই বলেছিল তোর এখন রান্না করার কি দরকার আছে,
আজকে রান্না করা শিখিয়েছে আমার মা বলেই আমি রান্না করতে পারছি। আমার মা বিয়ের পরে পরে শিখেছে সব কিছু, কিন্তু হ্যাঁ আমার মাকে শিখতে হয়েছে সব কিছু নিজে থেকে, কিন্তু আমার মা আমাকে নিজে হাতে ধরে শিখিয়ে দিয়েছে। আজকে যখন আমি একটা শাড়ি দেখাই, একটা কথা আপনাদেরকে আমি বলি, অনেকেই বলেছিল যে একটা ছেলে হয়ে শাড়ি দেখাচ্ছে, একটা ছেলে হয়ে নাইটি দেখাচ্ছে, কিন্তু আজকে আমি এটা নিজের মায়ের ইয়েতেই বলতে পারি যে আমার মায়ের জন্যই আজকে আমি কিছু একটা করে খেতে পাচ্ছি, আমার বাবা কিছু একটা করে খেতে পাচ্ছে। আজকে আমার মা জানতো যে মা হয়তো থাকবে না সারা জীবন, কিন্তু সেই থাকবে না আগে থেকে ভেবেই কিছু একটা করে গেছে আমার মা পৃথিবীতে। হয়তো আমার মা অনেক সাকসেসফুল, ফেম পায়নি, হয়তো পায়নি, কিন্তু আমার মা আমার জন্য যেটা করে গেছে সেইটা কোনো মা হয়তো কোনো সন্তানের জন্য পৃথিবীতে করে যেতে পারে না, কোনো মা করতে পারে না, যেটা আমি মানি। আমার মা আজকে আমার জন্য এতটা করে গেছে। আজকে যখন বাড়িতে কাজের লোক নেই, আমার কোনো অসুবিধাই হয় না। আমার মায়ের যখন প্রথম হার্নিয়া অপারেশন হয়েছিল, সেই সময়টাতে আমার বয়স কত ছিল, আজ থেকে 11 বছর আগে, 2013-তে, সেই সময় আমার বয়স কত ছিল, 9-10 বছর, 10 বছর বয়স ছিল সেই সময়টাতে আমার। সেই সময়টাতে মাকে বসে খাইয়ে দেওয়া, হ্যাঁ রান্নাটা তখন করতে পারতাম না, গ্যাসের সামনে আসতে দিত না, কিন্তু সেই সময় থেকে বাথরুম পরিষ্কার করা, ঘর পরিষ্কার করা, ঘরের যা যা যাবতীয় কাজ করা, সেই সময় থেকে শিখিয়েছে। সেই সময় অনেকেই আমার মাকে বলেছিল, বাবাকে বলেছিল যে কাজের লোক রেখে নাও, ছেলেকে দিয়ে করাতে হবে না। কিন্তু সেই সময় আমার মা বাবা যে ডিসিশনটা নিয়েছিল, সেই ডিসিশনটা ওয়াজ আ ওয়াইজ ডিসিশন। আমার বাবা আজ অব্দি আমার প্রতি যা ডিসিশন নিয়েছে, আমার বাবাকেও অনেকে অনেক কিছু বলে যে অনেক কিছু বলে এসেছে যে এই একটা ছোট ছেলেকে দিয়ে এত কাজ করাচ্ছ, এত কিছু করাচ্ছ, এই একটা ছোট ছেলেকে এত বকছো, মারছো, সব কিছু করছো। আজকে আমি একটা কথা বলতে পারি ক্লিয়ারলি, আমি যদি আমার বাবার কাছে মার না খেতাম, আমিও হয়তো আজকে পাড়ার রকে গিয়ে বসে গাঁজা খেতাম। দ্যাটস আ ভেরি, আজকের ভ্লগটা আমি বলছি না, আমি আজকে খুব ভ্লগ বানাচ্ছি। আজকে যদি আমার বাবা আমাকে সঠিক সময় শাসন না করতো, যারা আমার মা বাবাকে বলেছিল যে তুমি তোমার ছেলেকে খুব বাজেভাবে ট্রিট করো, তোমার ছেলেকে তুমি কষ্ট দাও, আমি আজকে তাদের ছেলে হয়ে বলতে পারি যে হ্যাঁ, আমার মা বাবা আমাকে যেই ট্রিটমেন্টটা দিয়েছে, সেই ট্রিটমেন্টটা হয়তো না একদম সঠিক ট্রিটমেন্ট দিয়েছে। সেই ট্রিটমেন্টটার জন্যই আজকে আমি লড়াই করতে পারছি, সেই ট্রিটমেন্টটার জন্যই আজকে আমি পুরো দুনিয়ার সাথে লড়াই করতে পারছি। আজকে যদি আমার থ্যাংক ইউ জানানো হয় কাউকে, সেই থ্যাংক ইউটা জানানো হবে আমার মা বাবাকে, না কি তাদেরকে যারা আমাকে প্যাম্পার করতো। প্যাম্পার সবাই করে, ফ্যামিলি মেম্বার্সরা প্যাম্পার করে, কিন্তু ওভার প্যাম্পারিং অ্যান্ড নর্মাল প্যাম্পারিংয়ের মধ্যে অনেক ডিফারেন্স আছে। আমাকে ওভার প্যাম্পার করা হতো অনেক দিক থেকে, সেখান থেকে আমার মা সবসময় আমাকে বের করে এসেছে। আমি এমনকি একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমার মা আমাকে বলতো, আমার অনেক ফ্যামিলি মেম্বার্সরা ছিল যে আমাকে অনেক দামি দামি জামা কাপড় গিফট করতো, টমি হিলফিগার, তারপর নানান রকমের দামি জামা কাপড়, যখন আমাদের পরার হয়তো হ্যাসিয়ত ছিল না। হ্যাসিয়ত ছিল এক সময়, কিন্তু তখন হয়তো ছিল না, তখনই আমাকে এত গিফট করানো হয়েছে। আমি বুঝিনি সেই সময়টাতে। আমার মা আমাকে বলতো, বাবু যখন আমার হ্যাসিয়ত হবে তখন তোমাকে আমি জিনিস কিনে দেব, বাট ডোন্ট গেট প্যাম্পার্ড। আমি মাকে বলতাম, বাবা মাম্মি এরকম কথা কেন বলছে? কিন্তু আজকে বুঝতে পারি যে মাম্মি এই কথাটা কেন বলেছিল আমাকে। আজকে আমার মা আমাকে কি না কিনে দিয়েছে, কোন ব্র্যান্ডের না জামা কাপড় কিনে দিয়েছে। ছোট থেকে নিয়ে আমার মা বাবা দুজনেই আমার প্রতি এতটাই কনসার্ন থাকতো যে আমি কোন ব্র্যান্ডের জামা পরবো, কীরকম চশমা পরবো, কীরকম হেয়ারস্টাইল রাখবো, কীরকম জুতো পরবো, সব কিছু খেয়াল রেখেছে। শুরুতে মনে হতো যে কেন আমাকে বলা হচ্ছে, কিন্তু আজকে বুঝতে পারি যে আমার মা কেন বলতো আমাকে। একটা সময় আমার ছিল, আমি খুব উইয়ার্ড হেয়ারস্টাইল ট্রাই করতাম, সাইডগুলোকে চেঁচে নিয়ে এইরকম বড় চুল, এই মাঝখানটাকে বড় চুল রাখার। আমার মা বলতো যে বাবু, যেটা তোমার নর্মাল হেয়ারস্টাইল, এই হেয়ারস্টাইল যেটা আমি এখন রাখছি, এই হেয়ারস্টাইলটা রাখ, সেটাতে তোকে ভদ্র সভ্য লাগে।
আমি শুনতাম না কথা, কিন্তু আজকে আমি বুঝতে পারি যে আমার মা আমাকে কথাগুলো কেন বলতো। যদি আমার জেনারেশন থেকেও বিলং করো কেউ এই ভ্লগটা দেখে থাকো, তাহলে আমি এটাই বলতে পারি যে নিজের মা বাবার কথা শোনো। মা বাবা কোনোদিনও ক্ষতি চায় না। তো চলুন আজকের ভ্লগটা এখানেই সমাপ্ত করছি। অনেক কথা বলে ফেললাম আমি, কিছু মনে করবেন না আমি যে কথাগুলো বললাম। কারোর যদি মনে হয় আমার ফ্যামিলি মেম্বার্সদের নিয়ে বলছি, আমি যেটা বলেছি একদম সঠিক কথা বলেছি, একদম সঠিক কথা বলেছি। কারোর নাম করছি না, কিচ্ছু করছি না, আমি একদম সঠিক কথা বলেছি যেগুলো বলেছি। কেউ কিছু মনে করবেন না যেন। আর হ্যাঁ, আমি একটুখানি টোন হাই করে ফেলেছিলাম ভিডিওতে, এক্সাইটমেন্ট অবশ্যই আমার একটু টোন হাই হয়ে যায়, এটা আরও বেশি হাই টোন হয়ে যায়। বাট আপনারা যারা শেষ পর্যন্ত ভ্লগটা দেখেছেন, অনেক অনেক ধন্যবাদ আমার কথা শোনার জন্য। তো চলুন দেখা হচ্ছে পরের ভ্লগে, আপনাদের সাথে আরও কিছু গল্প করব। নমস্কার।